বন্যা পরিস্থিতি সহ সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এবং সুনামগঞ্জ থেকে আছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেতে চাই বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানের কাছে। বন্যা পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে এবং এটি কি দীর্ঘমেয়াদী রূপ নেবে কিনা? জি, ধন্যবাদ। আজ সর্বশেষ বিকালের সন্ধ্যার প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে 10টি নদীর 15টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে। এবং বিশেষ করে সিলেট, সুনামগঞ্জের এবং মৌলভীবাজারের প্রায় প্রধান সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো গত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে যে পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা স্তীমিত হয়ে এসেছে এবং আজ সন্ধ্যা নাগাদ দেখা যাচ্ছে পানি কিছুটা হ্রাস পেয়েছে সিলেট এবং সুনামগঞ্জে। এবং ভারী বৃষ্টিপাতের যে একটা পরিস্থিতি ছিল সেটা দেখা গেছে দেশে এবং উজানে তুলনামূলক গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমে এসেছে। বিশেষ করে উজানে কিছুটা উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং পরবর্তীতে এই ধারাটা আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে। তো এর ফলে আশা করা যাচ্ছে যে সিলেট, সুনামগঞ্জে এবং বৃহত্তর উত্তর পূর্বাঞ্চলে যে চলমান বন্যা পরিস্থিতি সেটি আগামী 24 ঘন্টা কিছুটা স্থিতিশীল থাকতে পারে এবং তৎপরবর্তী সময় এটা কিছু ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে এই বন্যা পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবে না এবং বৃষ্টিপাত যেহেতু কমে আসছে আশা করা যায় পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিকের দিকে যাবে এবং 48 ঘন্টা এবং তৎপরবর্তী সময় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সর্দার উদয় রায়হান, আপনি আমাদের সঙ্গে আছেন। আবার ফিরবো আপনার কাছে। এবার একটু যেতে চাই হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজার কাছে। জনাব কাশ্মীর রেজা, সিলেট সুনামগঞ্জ এলাকায় সম্প্রতি বন্যার যে ধরন দেখা যাচ্ছে একে আপনি কি বলবেন? দেখুন, সিলেট সুনামগঞ্জ এখন যে বন্যাটা হচ্ছে সেটা অন্য সময়ের চেয়ে কিছুটা ব্যতিক্রম। বিশেষ করে শহর যেভাবে প্লাবিত হচ্ছে, গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে 2022-এর যে বন্যায় সেখানে সুনামগঞ্জ শহরের প্রায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু পানি উঠেছিল এবং সিলেটে উঠেছিল। এই বছরও দেখা যাচ্ছে যে আগের বন্যা যেভাবে হতো, দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় হতো, বিশেষ করে গ্রামের যে নদী তীরবর্তী অঞ্চলগুলো সেখানে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এটার ব্যাপকতা বেড়ে গেছে। এর আগে কিন্তু এত ব্যাপকভাবে মানুষের বাসা বাড়িতে উঠা এবং দীর্ঘ সময় ধরে থাকা এই বিষয়গুলো ছিল না। পানি আসতো কিন্তু পানি চলে যেত, কিন্তু এই কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে পানি আসছে কিন্তু পানি যেতে পারছে না। যার জন্য পানি যাওয়ার রাস্তা হয়তো কোনো জায়গায় সংকীর্ণ হয়েছে। এই জন্যই আসলে এটার চরিত্র বদলেছে এবং এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আছে। আমরা সবাই জানি সেই জলবায়ু পরিবর্তনের প্রভাবেও কিন্তু ঘন ঘন বন্যা সিলেটে হচ্ছে, যার জন্য এর প্রকৃতিটা আগের চেয়ে কিছুটা বদলেছে। অভিযোগ উঠেছে যে কিশোরগঞ্জের হাওরের বুকে সড়ক নির্মাণের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে এমন বন্যা সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই যে সড়কটা হয়েছে, প্রথম কথা হলো যে হাওরের মাঝ দিয়ে এত উঁচু একটি সড়ক কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় বলে আমরা মনে করি। এবং এই 29 কিলোমিটারের বেশি যে সড়কটা হয়েছে সেইখানে 1 কিলোমিটার জায়গাও কিন্তু পানি পাস করার মতো জায়গা নেই। এখানে ছোট ছোট খালবার্ট করা হয়েছে এবং এই কালভার্ট গুলা যদি আপনি দেখেন শুকনো মৌসুমে, তাহলে দেখবেন এর কাছাকাছি গর্ত হয়ে গেছে। মানে পানি যেদিকে যাচ্ছে সেখানে পানির তোড় এত বেশি যে গর্ত হয়ে গেছে। তার মানে কি, পানির যাওয়ার রাস্তাটা সংকীর্ণ সংকীর্ণ বলেই এর স্পিড এত বেশি থাকে যে এদিকে গর্ত হয়ে গেছে। তার মানে এইখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি যাওয়ার রাস্তা থাকে নাই। এবং 2020 সালের অক্টোবরে এটা ওপেনিং হলো। এরপর থেকে আমরা সিলেটবাসী দেখছি যে প্রত্যেক বছরই সিলেটে কিন্তু ওইভাবে বন্যা হচ্ছে। এবং এটা কোনোভাবেই বিজ্ঞানসম্মত হতে পারে না যে হাওরের মাঝ দিয়ে একটা রাস্তা হবে। যার দরুন আমরা মনে করি যে এর সাথে কার্যকরণ সম্পর্ক থাকতে পারে। এ নিয়ে বিস্তর গবেষণা করা দরকার এবং এখানে অবশ্যই পানি যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস রাখতে হবে। না হলে আমার মনে হচ্ছে যে আমরা যে দুর্ভোগে পড়েছি সেই দুর্ভোগটা আমাদের হয়তো আমরা সহসাই এর থেকে মুক্তি পাবো না। জনাব কাশ্মীরে যে আপনার কাছে আবারও ফিরবো। এবার যেতে চাই আরও একবার জনাব সর্দার উদয় রায়হানের কাছে। সর্দার উদয় রায়হান, এই বন্যার পর আরও কি বড় বন্যার আভাস রয়েছে কিনা? আপনি বলছিলেন যে এই বন্যা খুব বেশি দিন দীর্ঘমেয়াদী হবে না, কিন্তু এই বন্যা চলে গেলে পরে কি আবার বন্যা আসবে, অথবা সিলেট ছাড়া অন্য কোনো অঞ্চলে কি বন্যার আশঙ্কা রয়েছে কিনা?
জি, বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসলেও দেশের উত্তরাঞ্চলে এবং তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র অববাহিকায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অন্তত আগামী 48 ঘন্টা পর্যন্ত। এর ফলে এই অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পাবে এবং এর ফলে মূলত কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ইত্যাদি জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে একটা স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 48 ঘন্টায়। তো তৎপরবর্তী সময়ে বৃষ্টিপাত আবারও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে আমাদের উজানের ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে এই সকল নদীর পানি বিপদসীমার এখনো নিচে রয়েছে। আগামী কয়েকদিন বৃদ্ধি অব্যাহত থাকলেও আপাতত বিপদসীমা অতিক্রম করে আমাদের মধ্যাঞ্চলে গুরুতর বন্যা পরিস্থিতি তৈরির তেমন ঝুঁকি নেই। তবে আমরা আশা করছি যে দেশের উত্তরাঞ্চলেও যে ভারী বৃষ্টিপাত পরিস্থিতি আছে সেটি আগামী 2 বা 3 দিন পর থেকে সেখানে সেটিও কমে আসতে পারে এবং সামগ্রিকভাবে এই পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে। এবং আমরা মধ্যমেয়াদী পূর্বাভাস করছি, প্রধানমন্ত্রী অবহাওয়া 10 থেকে 15 দিনের পূর্বাভাস করছি। তবে আকস্মিক বন্যা প্রবণ অঞ্চলে দেখা যাচ্ছে যে স্বল্প মেয়াদী পূর্বাভাস সর্বাপেক্ষা কার্যকর। এই জন্য স্বল্প মেয়াদে বলা যেতে পারে যে আপাতত বন্যার ঝুঁকি কিছুটা কমে এসেছে। তবে যেহেতু এখন বর্ষা মৌসুম চলমান এবং আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘমেয়াদী পর্যায়ে এবার এই বছর বর্ষা মৌসুমে কিছুটা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং জুলাই আগস্ট মাস আমাদের বর্ষাকালের সবচেয়ে পিক সিজন আমরা বলি। তো সেই হিসেবে বন্যার ঝুঁকি পুরোপুরি হয়ে গেছে এটা বলার সুযোগ নেই। সামনে আমাদের বৃদ্ধি হতে পারে। তবে গুরুতর ঝুঁকি আছে কিনা সেটাও এই মুহূর্তে আহ, সুনির্দিষ্টভাবে নিরূপণ করাটা কঠিন, যেহেতু আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল। তবে যেহেতু বর্ষাকাল চলমান, নদীর পানি স্বাভাবিক প্রক্রিয়া বৃদ্ধি পেতে পারে এবং কিছু মৌসুমী বন্যার ঝুঁকি সবসময় থাকবে। সৈয়দ উদয় রায়হান, আপনি আমাদের সঙ্গে আছেন। আবার একটু যেতে চাই হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজার কাছে। কাশ্মীরে যে আপনি বলছিলেন যে হাওরের মধ্য দিয়ে এই অলওয়েদা সড়কটি এটি করা ঠিক হয়নি, এই সড়ক এখন নতুন করে সেতু তৈরির মাধ্যমে সংশোধন করা যায় কিনা, অথবা এই সড়ককে ঘিরে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের পর্যটনের এক ধরনের আগ্রহ তৈরি হয়ে গেছে এবং সড়কটি দেখতেও দৃষ্টিনন্দন। এখন তাহলে করণীয়টা কি? আমার মনে হচ্ছে যে এটা আসলে বিজ্ঞানসম্মত একটা গবেষণা প্রয়োজন, যে এটা কতটুকু পরিমাণ স্পেস এখানে দিতে হবে। যদি সড়কটি রাখতেই হয় তাহলে এর মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে কেটে দিতে হবে, পানি যাওয়ার রাস্তা করতে হবে। এই 29 কিলোমিটার সড়কে আমি মনে করি অন্তত 10 কিলোমিটার পানি যাওয়ার রাস্তা থাকা দরকার। এই জন্য কোনো কোনো জায়গায় ফ্লাইওভারের মতো করা যেতে পারে এবং কিছু কিছু জায়গায় আরো বেশি ব্রিজ করা যেতে পারে। এবং এইখানে যাতে আরো সাইন্টিফিক গবেষণা হয় সেটার আমরা একটু দাবি জানাচ্ছি। এইখানে দেখুন, সড়কটা দৃষ্টিনন্দন, কিন্তু এই সড়কে কিন্তু মহাসড়কের মতো গাড়ি আমরা সেইভাবে চলাচল করতে দেখছি না। এবং এই প্রসঙ্গে একটু সামান্য আমি উল্লেখ করতে চাই যে কিছুদিন আগে একটা পেন্টিং হয়ে গেল, রোড পেন্টিং। তো এখানে দেখা যাচ্ছে এখানে নিয়ে একটা মানুষের বাড়তি একটা আগ্রহ আছে, এটা পর্যটনের একটা জায়গা হয়ে গেছে। কিন্তু এই পেন্টিং থেকে যে হচ্ছে কেমিক্যাল গুলা, সেগুলো কিন্তু আবার হাওড়ে চলে যাচ্ছে। হাওরের প্রতিবেশ এবং পরিবেশের জন্য এই ধরনের সড়ক কোনোভাবেই মানানসই নয়। যার দরুন আমি মনে করি যদি এটাকে টিকিয়ে রাখতে হয় তাহলে ঘন ঘন এখানে পানি যাওয়ার রাস্তা করে দিতে হবে এবং কিছু কিছু জায়গায় এখানে উড়াল সড়কের মতো করে দিলে এটা সমাধান হতে পারে বলে মনে করি। এত বড় একটি স্থাপনা যখন করা হলো, এই বিষয়গুলি কি তখন ভাবা হয়নি? এটি যখন করা হয় এটির প্রতিক্রিয়া কি হবে, পরিবেশের উপর প্রভাব কি পড়বে, বন্যা মোকাবিলায় এটি কি ধরনের কাজ করবে, এই বিষয়গুলি কি পরীক্ষা করা হয়নি? এটা আমরাও এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং কিশোরগঞ্জে একটা সেমিনার হয়েছিল, সেখানে আমি নিজেও বলেছি। মহামান্য রাষ্ট্রপতির সন্তান যিনি এমপি মহোদয় তিনিও ছিলেন, সেখানে আমরা কথা তুলেছি যে এই রাস্তাটা কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় এবং অনেক বিজ্ঞানীরা সেখানে উপস্থিত ছিলেন, পরিবেশবিদ উপস্থিত ছিলেন, তারাও কথা বলেছেন। কিন্তু তারা বারবার বলছেন যে এ নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট যে পর্যবেক্ষণ বা ইন্ডিপেন্ডেন্ট স্টাডি আছে এতে আমরা যা দেখেছি যে এটা বিজ্ঞানসম্মত নয়। কিন্তু তারা কোথা থেকে এই স্টাডি করেছেন এবং কিভাবে এটাকে বিজ্ঞানসম্মত করছেন, এটা কতটুকু নিরপেক্ষ সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেছে। জনাব কাশ্মীর রেজা এবং সর্দার উদয় রায়হান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।